আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে দারুণ একটা স্বাগতম। আজ আমরা এমন একটা অবিশ্বাস্য কিন্তু একদম সায়েন্টিফিক পদ্ধতি নিয়ে কথা বলবো, যা আপনাদের চেনা জানা সাধারণ কৃষিকাজকে পুরোপুরি বদলে দিতে পারে। একবার ভাবুন তো, আপনার কাছে হয়তো মাত্র 1 বিঘা জমি আছে। তো আজ আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই ছোট্ট 1 বিঘা জমিকে একটা অত্যন্ত লাভজনক আর নিজের পায়ে দাঁড়ানো একটা ইকোসিস্টেমে রূপান্তর করা যায়। শুরু করা যাক। শুরুতেই চলুন একটা বড়সড় রহস্যের মুখোমুখি হওয়া যাক। আচ্ছা, জমিতে ফসল ফলাতে গেলে তো বস্তা বস্তা সার লাগে, তাই না? আর মাছ চাষ করতে গেলে লাগে টন টন ফিড। কিন্তু একবার ভেবে দেখুন তো, কেমন হতো যদি এই সার বা মাছের খাবারের জন্য আপনার পকেট থেকে একটা কানাকড়িও খরচ করতে না হতো? আর এই হিসাল খরচ বাঁচিয়ে ঠিক ওই একই 1 বিঘা জমি থেকে প্রতি মাসে অনায়াসে 50,000 টাকা আপনার পকেটে আসতো। শুনতে কি কোনো জাদুর গল্পের মতো লাগছে? লাগাটাই স্বাভাবিক, কিন্তু আজ আমরা একদম লজিক দিয়ে বিশ্লেষণ করে দেখব এই জাদুর পেছনের আসল বিজ্ঞানটা ঠিক কী। তো চলুন একেবারে গভীরে ঢোকা যাক। এই যে অবিশ্বাস্য আয়ের কথা বললাম, এর রহস্য লুকিয়ে আছে একটা স্পেশাল মডেলে, যাকে আমরা বলি সমন্বিত খামার পদ্ধতি বা ইন্টিগ্রেটেড ফার্মিং। এর মূলে রয়েছে একটা চমৎকার গোল্ডেন রুল, আর তা হলো একজনের বর্জ্য অন্যজনের খাদ্য। সোজা কথায়, খামারের একটা অংশের যেটা বাতিল বা উপজাত, সেটাই হয়ে যাবে অন্য অংশের প্রাইমারি খাবার। আর ঠিক এই কনসেপ্টটাই হলো আমাদের জিরো ওয়েস্ট বা শূন্য বর্জ্য মডেলের একদম আসল ভিত্তি। খামারের ব্লুপ্রিন্ট, 3 খণ্ডের ইকোসিস্টেমের নকশা। চলুন আর দেরি না করে দেখে নিই এই 1 বিঘা বা 33 শতক জমিকে কিভাবে সবচেয়ে নিখুঁতভাবে একদম পারফেক্টলি সাজানো যায়। পুরো জমিটাকে কিন্তু আমাদের 3টে আলাদা অথচ একে অপরের সাথে কানেক্টেড জোনে ভাগ করে নিতে হবে। এটা ভীষণ জরুরি। প্রথম ধাপে জমির ঠিক মাঝখানটায় 12 থেকে 15 শতক জায়গা জুড়ে একটা মাঝারি সাইজের পুকুর কাটতে হবে। গভীরতা হবে ওই ধরুন 5 থেকে 6 ফুট। এরপর দ্বিতীয় ধাপ, এই পুকুরে জলের ঠিক উপরেই বানাতে হবে একটা স্পেশাল হাঁসের ঘর। আর তৃতীয় ধাপে ওই যে পুকুর কাটার পর যে মাটিটা উঠল না, ওই মাটি দিয়েই চারপাশের পাড়গুলোকে বেশ চওড়া করে বাঁধতে হবে, কারণ সেখানেই আমরা সবজি চাষ করব। আচ্ছা, পুকুর তো রেডি হলো, এবার আসি মাছের কথায়। এই 5 থেকে 6 ফুট গভীর জলের পুকুরের ঠিক কোন জাতের মাছ সবচেয়ে ভালো মানাবে? দেখুন, এখানে মিশ্র মাছের চাষ কিন্তু সবচেয়ে দারুণ কাজ করে। আপনি রুই, কাতলা, মৃগেলের সাথে সিলভার কার্প বা গ্রাস কার্প অনায়াসেই ছেড়ে দিতে পারেন। আর হ্যাঁ, যদি আপনার লক্ষ্য থাকে খুব দ্রুত লাভের মুখ দেখা, তাহলে এই ইকোসিস্টেমে তেলাপিয়া বা পাঙ্গাস মাছও কিন্তু চমৎকার ফল দেয়। এবার আসা যাক এই পুরো মডেলের সবচেয়ে দারুণ ট্রিকটায়। হাঁসের ঘরের ডিজাইনটা এখানে একটা গেম চেঞ্জার। ঘরটা কিন্তু মোটেই ডাঙ্গায় হবে না, এটা তৈরি করতে হবে সরাসরি পুকুরের জলের উপর বাঁশ আর নেট দিয়ে একটা মাছা বানিয়ে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এই ঘরের মেঝেটা একদম নিরেট হবে না, মেঝেতে বেশ কিছুটা ফাঁক রাখতে হবে। 1 বিঘার এই মডেলে আপনি খুব সহজেই 100 থেকে 150টি উন্নত জাতের হাঁস পালতে পারবেন। এক্ষেত্রে খাকি ক্যাম্পেল বা ইন্ডিয়ান রানার জাতের হাঁস হলে একেবারে সোনায় সোহাগা। আমাদের তৃতীয় জোনটা হলো পুকুরের পাড়। ওই যে পুকুর খননের পর চওড়া পাড়টা তৈরি হলো, সেটার ম্যাক্সিমাম ব্যবহার নিশ্চিত করতে হবে। এখানে স্তরে স্তরে চাষ করাটা হলো একটা দুর্দান্ত কৌশল। পাড়ের ওপরে বাঁশের মাচা তৈরি করে আপনি লাউ, কুমড়ো, শশা বা পুঁইশাকের মতো লতানো সবজিগুলো চাষ করতে পারেন। আর ঠিক তার নিচে মাচার ছায়াতে যে মাটিটুকু পড়ে থাকে, সেখানে ওল, আদা বা হলুদের মতো ছায়া পছন্দকারী ফসল বুনে দিন। ব্যাস, জমির 1 ইঞ্চি জায়গাও আর বেকার পড়ে থাকবে না। ইকোসিস্টেম ইঞ্জিন এই জাদুর আসল মেকানিজম। এবার চলুন একটু ভেতরে ঢুকে দেখি এই 3টে আলাদা জোন কিভাবে একটার সাথে আরেকটা মিলে কাজ করে আর আমাদের খরচের খাতাটা প্রায় শূন্য করে দেয়। দেখুন, সাধারণ চিরাচরিত পদ্ধতিতে আমরা কি করি? বাজার থেকে প্রচুর টাকা দিয়ে মাছের দামি খাবার কিনি আর ফসলের জন্য কিনি বস্তা বস্তার রাসায়নিক সার। কিন্তু এই সমন্বিত চাষে ছবিটা একদম উল্টো। এখানে রাতের বেলায় ওই যে ফাঁকা মেঝের হাঁসের ঘরের কথা বললাম, সেখান থেকে হাঁসের মল সরাসরি পুকুরে পড়ে মাছের খাবার তৈরি করে। আর সেই পুকুরের পুষ্টিগুণে ভরপুর জল গিয়ে পড়ে পাড়ের সবজির গোড়ায়। মানে বাইরের কোনো ইনপুট ছাড়াই পুরো সাইকেলটা নিজের মতো করে ঘুরতে থাকে।
সুতরাং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই 70% নম্বরটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই মডেলটা ব্যবহার করলে বাজার থেকে দামি মাছের ফিড কেনার খরচ আপনার প্রায় 70% পর্যন্ত কমে যায়। কারণটা খুবই সিম্পল। হাঁসের মল পুকুরের জলে পড়ে প্রাকৃতিকভাবে প্রচুর শ্যাওলা আর জুপ্লাঙ্কটন তৈরি করে। আর এটাই হলো মাছের জন্য একেবারে অমৃত, ওদের সবচেয়ে প্রিয় এবং প্রধান খাদ্য। আর একটা মজার ব্যাপার খেয়াল করেছেন, হাঁস যে শুধু মল দিয়ে মাছের খাবার জোগাড় করছে তা কিন্তু নয়, ওরা পুকুরে একটা দারুণ বায়োলজিক্যাল ডিউটিও পালন করে। সারাদিন হাঁসগুলো যখন পুকুরের জলে আনন্দে সাঁতার কাটে আর ডানা ঝাপটায়, তখন জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ একদম ন্যাচারাল ওয়েতে অনেক বেড়ে যায়। এর ফলে মাছের রোগবালাই হয় না বললেই চলে, আর মাছের গ্রোথও হয় সুপারফাস্ট। সোজা কথায়, হাঁসগুলো এখানে একদম প্রাকৃতিক অ্যারেটার বা অক্সিজেন পাম্প হিসেবে কাজ করে। আমাদের এই ইকোসিস্টেম ইঞ্জিনের শেষ পার্টটা হলো সার ম্যানেজমেন্ট। পুকুরের তলার দিকে যে কাদা আর হাঁসের মল মেশানো জলটা থাকে না, ওটা পুষ্টিতে একদম ভরপুর। এই জলটাকে শুধু একটু পাম্প করে আপনার পাড়ের সবজি গাছগুলোতে দিতে হবে। ব্যাস, আপনাকে বাজার থেকে 1-6টা ইউরিয়া বা কোনো রাসায়নিক সারও কিনতে হবে না। সম্পূর্ণ অর্গানিক উপায়ে দেখবেন কি বাম্পার সবজি ফলে। লাভের হিসাব, অঙ্কের জাদু ও আয়ের প্রমাণ। আচ্ছা, এই আয়ের মুখ দেখার আগে শুরুতে তো কিছু স্টার্টআপ খরচের ব্যাপার থাকে, তাই না? যেমন ধরুন পুকুরটা খনন করা, বাঁশ নেট দিয়ে ওই হাঁসের মাচাটা তৈরি করা, আর মাছ বা হাঁসের পোনা কেনা। এর জন্য কিছু প্রাথমিক মূলধন অবশ্যই লাগবে। কিন্তু বিশ্বাস করুন, একবার এই বেসিক পরিকাঠামো বা ইকোসিস্টেমটা দাঁড়িয়ে গেলে দীর্ঘমেয়াদে লাভের অঙ্কটা ঠিক কোথায় গিয়ে থাকে, চলুন সেটা একটু মিলিয়ে দেখি। আমাদের প্রথম আয়ের উৎসটাই হলো হাঁস। এই মডেল থেকে আপনি বছরে আনুমানিক 25,000 ডিম পেতে পারেন। হিসাবটা জলের মতো সোজা। 100টি হাঁস যদি বছরে গড়ে 250টি করেও ডিম দেয়, তবে খুব সহজেই এই বিশাল পরিমাণ ডিম উৎপাদিত হয়। জাস্ট ভাবুন একবার। এখানে আমাদের আয়ের 3টে একেবারে আলাদা ধারা তৈরি হচ্ছে। ওই যে 25,000 ডিমের কথা বললাম, সেটা যদি পাইকারি বাজারে 10 টাকা পিস হিসেবেও বেচেন, বছরে শুধু ডিম থেকেই আসবে 2.5 লক্ষ টাকা। এর পাশাপাশি একটা নির্দিষ্ট সময় পর বয়স্ক হাঁসগুলো মাংস হিসেবে বিক্রি করেও আরও বেশ কিছু টাকা আসবে। দ্বিতীয় উৎস হলো আমাদের পুকুরের মাছ, যেখান থেকে বছরে অন্তত 5 থেকে 6 কুইন্টাল মাছ পাওয়া যাবে, যার বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। আর তৃতীয় উৎস, ওই যে পাড়ের সবজি, যেখান থেকে প্রতি মরশুমে অনায়াসে আরও 50 থেকে 60,000 টাকা আয় হবে। এবারে সব আয় এক জায়গায় যোগ করে আর হাঁসের ফিড বা আনুষাঙ্গিক সামান্য কিছু মেনটেনেন্স খরচ বাদ দিলে 1 বিঘা জমি থেকে বছরে আপনার নিট লাভ দাঁড়াবে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা। এটাকে যদি আপনি 12 মাসে ভাগ করেন, তাহলে প্রতি মাসে খুব শান্তিতে 30 থেকে 50,000 টাকার একটা সলিড ইনকাম নিশ্চিত। আর এই লাভের অঙ্কটা যে এতটা বিশাল হতে পেরেছে, তার একমাত্র কারণ হলো আমাদের ওই জিরো ওয়েস্ট মডেল। এই বিশাল আয়ের গুরুত্বটা আসল জায়গায় বুঝতে হলে সাধারণ চিরাচরিত চাষের সাথে এর একটু তুলনা করে দেখা দরকার। ভেবে দেখুন, ওই একই 1 বিঘা জমিতে যদি আপনি শুধুমাত্র প্রথাগত পদ্ধতিতে ধান চাষ করেন, তাহলে বছরে আপনার বড়জোর 15 থেকে 20,000 টাকা আয় হবে। অথচ একটু মাথা খাটিয়ে, একটু বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অ্যাপ্লাই করে সেই একই জমি থেকে বছরে 3 থেকে 4 লক্ষ টাকা আয় করা সম্ভব। তফাৎটা একবার খেয়াল করেছেন? সত্যি একেবারে আকাশ আর পাতাল। এই স্মার্ট আর সেলফ সাস্টেনিং মডেলটার সবচেয়ে বড় বিউটিটা কোথায় জানেন? এটা আমাদের একটা টেকসই আর্থিক স্বাধীনতা এনে দেয়। আমাদের গ্রামের যুবকদের আর কাজের সন্ধানে শহর বা ভিন দেশে দূরে কোথাও পাড়ি দিতে হবে না। একটু বিজ্ঞানসম্মত উপায়ে কাজে লাগিয়ে নিজেদের ওই চেনা জমিতেই তারা অত্যন্ত সফলভাবে এবং মাথা উঁচু করে আত্মনির্ভরতার সাথে কাজ করে যেতে পারবে। আক্ষরিক অর্থেই তারা নিজেদের জমিতে নিজেরাই রাজত্ব করতে পারবে। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে প্রকৃতি আর বিজ্ঞানকে একসাথে ব্লেন্ড করে এমন অভাবনীয় একটা সাকসেস পাওয়া যায়। তবে শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। আচ্ছা বলুন তো, কৃষির আর কোন কোন ক্ষেত্রে এই জিরো ওয়েস্ট দর্শন বা একজনের বর্জ্যকে অন্যজনের খাদ্য হিসেবে ব্যবহার করার এই নীতিটা আমরা অ্যাপ্লাই করতে পারি? বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। কিন্তু আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার ফিরে আসব। ভালো থাকবেন, আর হ্যাঁ, সবসময় স্মার্টলি চিন্তা করবেন।